উপকূলটা নদীর এটা কি বলে প্রবাহটা এমন ভাবে হয়েছে বা ওখানকার সমভূমিটা এমন ভাবে তৈরি যে ওখানে প্রায় প্রত্যেক বছরই ওই বন্যা হয়ে থাকে। তবে এবছর বন্যাটা মারাত্মক আকার ধারণ করেছে, তাই না? তারপরে উত্তর পশ্চিম ভারতে শতদ্রু, চেনাব, যমুনা আর আমাদের মধ্য ও দক্ষিণ ভারতেও হয়ে থাকে। আচ্ছা, এবার খরাপ্রবণ অঞ্চল, ভারতের যে সমস্ত খরাপ্রবণ অঞ্চলগুলো করে রাখবে জানি আমরা মোটামুটি রাজস্থান সমভূমি, পাঞ্জাব সমভূমি, হ্যাঁ, তারপর পশ্চিমঘাটের বৃষ্টির ছায়া অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে হয়ে থাকে, আরো গুজরাটের কচ্ছ, তারপর সৌরাষ্ট্র, এগুলোতে হয়ে থাকে। আচ্ছা, এবার বৃষ্টিপাত অনুযায়ী ভারতের বিভাগ। না না না, আগের দিন অন্য নোট দিয়েছিলাম, বলছে গুজরাটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা পাঠানো হয়নি না? ও আচ্ছা, এটা তোমাদের অনলাইনে পাঠানো হয়নি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এতে পাঠানো হয়নি, ঠিক আছে, দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি। বলবে তো, প্রথমেই বলবে তো, মনে ছিল না তোমাদের অনলাইনে পাঠাতে, মনে ছিল না। অফলাইনে দেওয়া হয়েছে তো, এখানে হার্ড কপি দেওয়া হয়েছে। আর এগুলো প্রিন্ট করে নেবে, ঠিক আছে? যারা আসছো না, অনলাইনে আছো, প্রিন্ট করে নেবে। পাঠিয়ে দিয়েছি, দেখে নেবে, দেখো নোটটা খুলে দেখো। আচ্ছা, এবারে বৃষ্টিপাত অনুযায়ী ভারতের বিভাগ। ভারতের বিভিন্ন অঞ্চলগুলোকে বৃষ্টিপাত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অত্যধিক বৃষ্টিপাত, তারপর অধিক বৃষ্টিপাত, মধ্যম বৃষ্টিপাত, তারপর স্বল্প বৃষ্টিপাত আর অতি স্বল্প বৃষ্টিপাত, ঠিক আছে, বা অত্যল্প বৃষ্টিপাত। অত্যধিক বৃষ্টিপাত কোন কোন অঞ্চলগুলোকে বলা হবে? যেখানে 200-র বেশি, 200 সেমির বেশি সেন্টিমিটারে মাপা হয়, 200 সেন্টিমিটারের বেশি হয় মেঘালয়, অরুণাচল প্রদেশ, আন্দামান। অধিক বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মধ্যম, এগুলো দেখে রাখবে। এই অঞ্চলগুলো আর সব বলছি না। এবারে একটা জায়গা দেওয়া আছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে ভারতের অঞ্চল। এর থেকে এত কিচ্ছু পড়তে হবে না, শুধুমাত্র জেনে রাখবে কোপেনের জলবায়ু, কোপেনের শ্রেণীবিভাগ অনুসারে ভারতের জলবায়ুকে কতগুলি ভাগে ভাগ করেছে, বা কোপেন ভারতের জলবায়ু অঞ্চলগুলিকে কতগুলি ভাগে ভাগ করেছে। ওটা করবে 7টা, ঠিক আছে, প্রধান 7টি ভাগে ভাগ করেছে। বেশিরভাগ পরীক্ষায় ওটা কোন প্রধান 7টি, কোথাও আবার 8টি, কোথাও 9টি নিয়ে থাকে। ওটা এক কথায় তোমরা 7টি করবে, বোঝা গেছে? শুধু এইটা এইটা ওই যে নিচে ইটা আছে না, ওইটা বাদ দিয়ে দেবে। আর বাকি সব আর এর থেকে কিচ্ছু করতে হবে না, এত কিচ্ছু। শুধু এইটা মনে রাখবে যে কোপেন ভারতের জলবায়ুকে 7টি ভাগে, প্রধান 7টি ভাগে ভাগ করেছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে বিশেষ তথ্যগুলো যে দিয়েছে এগুলো পড়বে। লাদাখ কোল্ড লিজার্ড অফ ইন্ডিয়া, মানে তাহলে ভারতের শীতল মরুভূমি, বুঝলে? শীতল মরুভূমি কোনগুলোকে বলে, বুঝতে পেরেছো? তাহলে যেখানে ওই যে ঠান্ডা পরিবেশ থাকবে, কিন্তু মরুভূমি কি আমরা জানি, যেখানে প্রচন্ড, সাধারণত আমরা ছোট থেকে পড়ে এসেছি কি, যে যেখানে বৃষ্টিহীন বালুকাময় পরিবেশ, প্রচন্ড গরম, তাকে মরুভূমি বলি। আর শীতল মরুভূমি কোনগুলো? যেখানে হচ্ছে ওই প্রচন্ড ঠান্ডা, উদ্ভিদহীন, বুঝলে? সেখানে তো আর সবসময় ওই যে বালু থাকবে তাই নয়, ঠান্ডা উদ্ভিদহীন, বুঝলে? সেইগুলোকে মানে উদ্ভিদহীন বলছি, শুধু প্রাণহীন পরিবেশগুলোকে বলা হয়। সেরকম ঠান্ডা যে সমস্ত অঞ্চলগুলো, সেইগুলোকে, যেখানে প্রাণের অস্তিত্ব খুব কমই চোখে পড়ে, সেগুলোকে বলা হয় তাহলে ওই তোমার কোল্ড ডিজার্ট। তাহলে কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া ভারতের লাদাখ, কালবৈশাখী অসমে বরদই শিলা। আচ্ছা, যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা কালবৈশাখী নামে পরিচিত, ওটা অসমে বরদই শিলা নামে পরিচিত, খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, প্রাক মৌসুমী বৃষ্টি কেরলে ম্যাঙ্গো শাওয়ার, মানে আম্র বৃষ্টি, কর্ণাটকে চেরি ব্লসম, উত্তর পূর্ব ভারতে এগুলোকে চা বৃষ্টি বলা হয়। এল নিনো, লা নিনো, এগুলো সব দেওয়া আছে, পড়বে। এবার হচ্ছে ভারতের মৃত্তিকা। দেখো, এরপরে এইটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমি আরো কিছু লেখাতে যাব। আচ্ছা, মৃত্তিকা। তাহলে ভারতের মৃত্তিকা সম্পর্কে ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ বিন্যাস, জলপ্রবাহ, এগুলোর উপর নির্ভর করে তাহলে মৃত্তিকা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই না? তারপর শিলার প্রকৃতি অনুসারে তাহলে মৃত্তিকা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেরকম ভারতেও কয়েক রকমের মৃত্তিকা দেখা যায়। এবারে ভারতের মৃত্তিকার সম্পর্কে প্রথমে কয়েকটা শর্ট প্রশ্ন দেওয়া আছে, দেখো। ভারতের সর্বাধিক বিস্তৃত মৃত্তিকা, মানে ভারতে যে মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়, এইগুলোই প্রশ্ন, শর্ট প্রশ্ন আসে। ভারতে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি আছে বা সবচেয়ে বেশি দেখা যায়? পলি মৃত্তিকা, ঠিক আছে। তারপর মাটি গবেষণাগার, খুব গুরুত্বপূর্ণ। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে, হ্যাঁ। তারপর ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। রিভাইন ল্যান্ড এগুলোতে আসছি, এগুলো পড়ালে তবে রিভাইন ল্যান্ড কি, গালি ইরোশন কি, এগুলো পড়বে, তারপরে বোঝালে তারপর বুঝতে পারবে যে এগুলো কি।
তারপর এই প্রশ্নগুলো পড়বে। আচ্ছা, ভারতের তাহলে মৃত্তিকা শ্রেণীবিভাগ, তাহলে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ অনুযায়ী আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ 1953 সালে মৃত্তিকাকে তাহলে মোট তোমার 4টি প্রধান শ্রেণী আর 26টি উপশ্রেণীতে ভাগ করেছে। প্রচুর শ্রেণীতে ভাগ করা হয় মৃত্তিকাকে। এবারে প্রধান প্রধান মৃত্তিকাগুলো নিয়ে এখানে আলোচনা করে দেওয়া আছে। প্রথম হচ্ছে সবচেয়ে বেশি যে মৃত্তিকা দেখা যায় সেটা কি, পলিমৃত্তিকা। তাহলে পলিমৃত্তিকা কোথায় কোথায় পাওয়া যায় আমরা জানি, তবুও রাজ্যগুলো ভালো করে দেখে রাখবে, নইলে পারবে না। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ত্রিপুরা, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, এগুলো সব তাহলে পলিমৃত্তিকা দেখা যায়। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। এবারে এই এর গঠন, এতে কি কি উপাদান থাকে এগুলো একটু দেখে রাখবে। এবারে পলিমৃত্তিকাতে প্রধান যে ফসলগুলো হয়ে থাকে আমরা জানি, ধান, গম, পাট, তৈলবীজ, আলু, শাকসবজি, এগুলো গুরুত্বপূর্ণ। এরপর কৃষ্ণ মৃত্তিকা, খুব গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা মানে যেটা পরীক্ষায় আসে, কৃষ্ণ মৃত্তিকার আরো নাম হচ্ছে তাহলে রেগুর মৃত্তিকা, ঠিক আছে, বা রেগুর সয়েল বা ব্ল্যাক কটন সয়েল। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এবারে ওই কৃষ্ণ মৃত্তিকা না দিয়ে সরাসরি রেগুর মৃত্তিকা বলেও পরীক্ষায় দিয়ে দেয়, বা দিয়ে দেয় কৃষ্ণ মৃত্তিকা আর এক নাম কি, রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল। রেগুর, রেগুর, রয়কার গয়াসৌর, ওই যে ইংলিশ টার্মে লেখা আছে দেখো, কৃষ্ণ মৃত্তিকার সাইডে REGUR, রেগুর সয়েল, রয়কার গয়াসৌর। আচ্ছা, এবারে এইটা রেগুর মৃত্তিকা তাহলে কোথায়, রেগুর মৃত্তিকার রং কি, রেগুর মৃত্তিকার রং হচ্ছে কালো। এটা সাধারণত ব্যাসাল্ট শিলা থেকে, আগ্নেয় শিলা যেটা ব্যাসাল্ট, ওই ব্যাসাল্ট শিলা থেকে সাধারণত এই কৃষ্ণ মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয়। এই যে ব্ল্যাক কটন সয়েল বলা হয়েছে না, যেমন মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তরাংশ, তামিলনাড়ু, গুজরাটের উত্তরাংশ, রাজস্থান, এই সমস্ত। এইখানে সবচেয়ে ভালো কি হয়ে থাকে বলতো, এইখানে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয়। এখানে ভালো কার্পাস বা তুলো হয়ে থাকে, বুঝলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে এর জল ধারণ ক্ষমতা তাহলে অনেকটা বেশি, হিউমাস ও খনিজ সমৃদ্ধ, মানে এই মৃত্তিকাতে হিউমাস অনেকটা বেশি থাকে। হিউমাস মানে কি, এই যে উদ্ভিজ্জ বা প্রাণীজ যে দেহগুলো মাটিতে পচে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় হিউমাস, ঠিক আছে, হিউমাস। আর এই জৈব পদার্থ যেগুলো পচে গেলে ওগুলো হিউমাসে পরিণত হয়, হিউমাস বলা হয়, ওইগুলো এই মাটিতে বেশি থাকে। এর প্রধান খনিজগুলো পড়বে, ঠিক আছে। এর এই যে দেখো দেওয়া আছে আগ্নেয় শিলা থেকে সৃষ্টি, এটা সাধারণত ব্যাসাল্ট শিলা, বুঝলে, আগ্নেয় শিলা থেকে সৃষ্টি দেওয়া আছে না, ওটা সাইডে লিখে নিতে পারো, ব্যাসাল্ট শিলা থেকে। আচ্ছা, এবারে এতে ওই যে প্রথমেই দেওয়া আছে দেখো, তুলো, ভুট্টা, মিলেট, তামাক, এগুলো প্রধান কিন্তু তুলো, তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর হচ্ছে লোহিত মৃত্তিকা আর ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, তাহলে লোহিত মৃত্তিকা কি কোথায় কোথায় দেখা যাচ্ছে, কর্ণাটক, মহারাষ্ট্র, দক্ষিণ পূর্ব অংশ, আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মানে যেগুলো লাল মাটির দেশ বলা হয়, ঠিক আছে, ওগুলোতে, মিজোরাম, মণিপুর, এই সমস্ত জায়গায় দেখা যায়। এবারে এটা কি না, এর লোহা মিশ্রিত এবং এর রং হচ্ছে কি লাল, বোঝা গেছে, ওই কারণে ওটাকে বলা হয় লোহিত মৃত্তিকা। এখানে কি কি থাকে, নাইট্রোজেন, ফসফরাস, বালির ভাগও থাকে, তার সঙ্গে লোহা থাকে, জানো, বলা হয়েছে। এবারে এইটা প্রাচীন গ্রানাইট ও তোমার হচ্ছে নিচ শিলা, এটা গণাইশ দেওয়া আছে, এটা হবে নিচ শিলা, রাসায়নিক আবহবিকার জনিত উৎপত্তি, ঠিক আছে। গ্রানাইট ও নিচ শিলা থেকে এই ল্যাটেরাইট মাটির বা লোহিত মাটির সৃষ্টি হয়। আচ্ছা, এবার এই জায়গাগুলো দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কি ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি কি, ওই ল্যাটেরাইট মাটিটা হচ্ছে ইটের মতো খুব শক্ত আর তোমার হচ্ছে লাল, বোঝা গেছে। ল্যাটেরাইট মাটিটা লোহিত মাটির থেকে আরো বেশি দৃঢ় আর শক্ত হয়। এটা কোথায় দেখা যায়, এই অঞ্চলগুলো পড়বে। এটাও লোহা আর অ্যালুমিনিয়াম অক্সাইডের এটা প্রাধান্য বেশি থাকে। এটা লোহার সঙ্গে, এটা লোহা মিশ্রিত ছিল, এটাতে লোহার সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। এর রং হচ্ছে লাল, বাদামি, হলদে বাদামি, বিভিন্ন রকমের হয়ে থাকে। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ আরেকটা মৃত্তিকা, সেটা হচ্ছে মরু মৃত্তিকা। এই মরু মৃত্তিকা তাহলে দেখো, এরিড অ্যান্ড ডিজার্ট সয়েল কোথায় দেখা যায়, সাধারণত মরুভূমি অঞ্চলে দেখা যায়, রাজস্থানের থর মরুভূমিতে, আর পাঞ্জাব, হরিয়ানা, এগুলোতে দেখা যায়। তাহলে এটা কি হয় না, ওই যান্ত্রিক আবহবিকার, আবহবিকার পড়েছো, আমি পড়াবো পরে সময় পেলে, আগে মেন মেন জায়গাগুলো হয়ে যাক। আবহবিকার পড়েছো যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা তাহলে ভূপৃষ্ঠের উপরে শিলা চূর্ণ বিচূর্ণ হলেও রাসায়নিকভাবে বিয়োজিত হলে তাকে আবহবিকার বলা হয়। এবারে এই রাসায়নিক যান্ত্রিক আবহবিকারের ফলে বেলে পাথর ক্ষয়ের ফলে এই মরুমৃত্তিকা গঠিত হয়, এবং এর ধূসর, বাদামি, এগুলো পড়বে, কি কি উপাদান থাকে এগুলো পড়বে। এগুলো কতটা তথ্য মনে রাখবে পুরো নিজেদের উপর নির্ভর করবে। আচ্ছা, এবারে এই কোথায় কি আছে, এবার এই যে মৃত্তিকাগুলোতে ওই যে অনুন্নত ফসল হিসেবে আমরা যেগুলোকে ধরি,
সেই ফসলগুলো বেশি হয়ে থাকে, যেমন এগুলো শুষ্ক অঞ্চলে বেশি হয়, যেমন হচ্ছে তোমার জব, মিলেট, গম অল্প হয়, তুলো, জল, তৈল, তোমার হচ্ছে এটা কি দিয়ে রেখেছে, জল দিয়ে রেখেছে, যাই হোক মিস্টেক হয়ে গেছে, তৈলবীজ, ভুট্টা, এই সমস্ত ফসলগুলো এখানে হয়ে থাকে, বোঝা গেছে। এবারে আর একটা মৃত্তিকা হচ্ছে কি, চার নজেব মৃত্তিকা, সরি পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা কি না, পার্বত্য অঞ্চলে যেই মৃত্তিকাগুলো হয়ে থাকে সেইগুলোকে বলা হয় পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকার আরেক নাম কি, পটসল মৃত্তিকা, ঠিক আছে। এই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা মানে অত্যধিক পরিমাণে জৈব পদার্থ সমৃদ্ধ। কারণ কি না, ওই যে পার্বত্য অঞ্চল বেশিরভাগ জায়গায় ওই যে ঘন অরণ্য থাকে বা উদ্ভিদজাত পদার্থ থাকে, ঠিক আছে, প্রচুর, তাহলে ওই জৈব পদার্থ সমৃদ্ধ হয়। তা এই মৃত্তিকার আরেক নাম হচ্ছে পটসল মৃত্তিকা। এখানে পাবে কালো অম্লধর্মী পার্বত্য মাটি, তাহলে পটসল মাটি নামে পরিচিত। এতে জৈব পদার্থ বেশি, ফসফরাস, পটাশ কম, এগুলো পড়বে। এই অঞ্চলগুলোতে কি হয় আমরা জানি, চা, কফি, মশলা এগুলো একটু বেশি হয় পার্বত্য অঞ্চলের মাটিগুলোতে। এরপর হচ্ছে কি না, লবণাক্ত ক্ষারকীয় মৃত্তিকা। তাহলে লবণাক্ত মৃত্তিকা কোথায় কোথায়, বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে হবে, এগুলো পড়বে। জলাভূমির মৃত্তিকা, জলাভূমির মৃত্তিকা বলতে কেরালা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এই সমস্ত উপকূল অঞ্চলগুলোতে যেগুলোর কাছাকাছি প্রচুর জলাভূমি থাকে, সমুদ্রের নোনা জল থাকে, সেইগুলোর মৃত্তিকাকে বলা হয় জলাভূমি মৃত্তিকা। এগুলোতে প্রধান ফসল হচ্ছে ধান। এরপর একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা, সেটা হচ্ছে কারেওয়া। কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায় বলো তো, কাশ্মীরে। বুঝতে পেরেছো, কারেওয়া মৃত্তিকা তোমরা বললে ভালো করেই বুঝতে পারবে যে যে এই মৃত্তিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস চাষ হয়, সেটাকে কি বলা হয় বলতো, জাফরান। জাফরান চাষ হয়, সবাই জানো এটা মোটামুটি। এই হচ্ছে কারেওয়া মৃত্তিকায় তাহলে জাফরানটা চাষ হয়। এবং এখানে তাহলে ওই যে জাফরান, আমন্ড, পিচ, আপেল, চেরি, আমন্ডও তোমরা জানো যে যেগুলো আমাদের এদিকে হয় না ওইদিকে বেশি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে জাফরান, আমন্ড, পিচ, চেরি, আপেল, এগুলো। এবারে ওই যে দেখো দেওয়া আছে ভৌগোলিক বিস্তার, কাশ্মীর উপত্যকা, কুলগাঁও, অনন্তনাগ, সোফিয়ান, এই সমস্ত অঞ্চলগুলোতে এই মেন মেন বিষয়গুলো এখানে দেখে রাখবে। আচ্ছা, এবারে যেই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, ভারতবর্ষে অঞ্চল ভেদে পলিমাটির ধরন ও নাম, এটা ওই ভারতবর্ষের ভূপ্রকৃতির সময় করানো হয়েছিল, খুব ভালো করে করানো হয়েছে। যে খাদার, ভাঙ্গার, কঙ্কর, ভাবর, রে, ঘুটিং, ভুর, এই কয়েকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মৃত্তিকার উপর দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা এসছে খাদার আর ভাঙ্গার। তাহলে ওই যে পলিমাটির নবীন পলিমাটি যেটা, তাকে বলা হয় কি, খাদার। আর প্রাচীন পলিমাটি যেটা, তাকে বলা হয় ভাঙ্গার। আচ্ছা, এর বাকি এগুলো সব দেওয়া আছে, পড়বে। আর কঙ্কর কোনটা না, ভাঙ্গার অঞ্চলে দানাযুক্ত যে মাটিগুলো সেগুলোকে বলা হয় কঙ্কর। আর ভাবর কোনটা না, হিমালয়ের পাদদেশ এলাকায় পাওয়া যেগুলো পলি, কাদা, বালি, নুড়ি মিশ্রিত, সেগুলোকে একসঙ্গে বলা হয় ভাবর। এরপরে রে, ঊষর, কালার পূর্ব পাঞ্জাব ও উত্তর রাজস্থানের খাদ্যধর্মী লবণাক্ত মাটি, ঘুটিং উত্তর পশ্চিম ভারতে পাওয়া যায়, চুন মিশ্রিত একটা প্রাচীন পলিমাটি যাকে বলা হয় ঘুটিং। সবচেয়ে প্রথম চারটে বেশি গুরুত্বপূর্ণ, খাদার, ভাঙ্গার, কঙ্কর, ভাবর, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর শেষে একটা আছে ভুর। ভুরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে পাওয়া যায়। হ্যাঁ, এটা অত্যন্ত সূক্ষ্ম দানার বালি মিশ্রিত যে পলিগুলো, সেগুলোকে বলা হয় ভুর। আচ্ছা, এবারে এখানে ভারতের উল্লেখযোগ্য মৃত্তিকা গবেষণা কেন্দ্র দিয়েছে, অনেকগুলো দিয়েছে। তোমরা একদম প্রথমটা পড়বে, সেন্ট্রাল সয়েল স্যালাইনিটি রিসার্চ অফ ইন্ডিয়া, সরি ইনস্টিটিউট, যে আইসিএআর, ঠিক আছে। এটা আইসিএআরটা এটা দিয়েছে, এটার আইসিআর এর মূল হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ তাহলে এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তোমরা এটা করে রাখবে, এটা এটা দেওয়া আছে, এই যে সেন্ট্রাল সয়েল স্যালাইনিটি রিসার্চ অফ ইনস্টিটিউট, হরিয়ানার কার্নালে অবস্থিত, বোঝা গেছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে মৃত্তিকা ক্ষয়। ওই যে কয়েকটা প্রথমে দেওয়া ছিল না, স্যালাইন কি বলে, সিট ক্ষয়, রিল ক্ষয়, গালি ক্ষয়, এইগুলো। সিট ক্ষয়টা কি, মৃত্তিকা ক্ষয় একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সমস্যা। এগুলো এগুলো আর তোমাদের বাচ্চাদের মতো বেশি বোঝানোর নেই, তবু বলে যাই যাতে তোমরা ভালো করে পড়তে সুবিধা হয়। ওই যে জলপ্রবাহ দ্বারা তাহলে মৃত্তিকা ক্ষয় বিভিন্নভাবে হয়ে থাকে। ভারতবর্ষ তথা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ এখন সমস্যা মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয় কি দ্বারা হয়, প্রথম হচ্ছে জলপ্রবাহ দ্বারা হয়, তারপর বায়ু প্রবাহ দ্বারা হয়, তারপরে সমুদ্র তীরবর্তী ক্ষয় হয়। জলপ্রবাহ দ্বারা কি হয়, ওই যে প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটির ওপরের স্তর তাহলে ক্ষয়ে গিয়ে বৃষ্টির জল দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়, সেটা হচ্ছে
তাহলে মৃত্তিকা ক্ষয়ের মধ্যে প্রথম হচ্ছে ওই যে চাদর ক্ষয়, ঠিক আছে, ভারী একটানা বৃষ্টিতে মাটির উপরে ক্ষয়ে গেলে তাকে বলা হয় চাদর ক্ষয়। এই কোশ্চেন গুলো কিন্তু আসে। দ্বিতীয় হচ্ছে কি নালী ক্ষয়। নালী ক্ষয় কোনটা বলতো? ওই যে গ্রামের দিকে একজন যাদের বাড়ি আছে, আরো যাদের মাটির বাড়ি দেখেছো, ঠিক আছে, ওই এ থেকে খড়ের চাল থেকে বা ইটের চাল থেকে, খড়ের চাল এখন আর পাওয়া যায় না, ইটের চাল থেকে, হ্যাঁ যাই হোক এক জায়গায় আছে, ইটের চাল টালির চাল থেকে যখন ওই পড়ে, জল পড়ে, তখন ওই জল পড়ে 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 বিভিন্ন জায়গায় পড়ে একটা নালার সৃষ্টি করে না, সেই নালার উপর দিয়ে জলটা বয়ে যায় না, পরে ওই নালাটা দেখবে দীর্ঘদিন থাকলে ধীরে 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 আরো বড় হয়, ঠিক আছে, ওটাকে প্রথম যে অবস্থাটা ওকে বলা হয় নালী ক্ষয়। তারপরে ওইটা যখন আরো বড় হবে, গভীর হবে, তখন তাকে বলা হয় গালি ক্ষয়। আরো যখন বড় হবে তাকে বলা হয় প্রণালী ক্ষয়। ঠিক আছে, তোমাদের এই তিনটে ক্ষয় দেওয়া আছে। আর বায়ু প্রবাহের দ্বারা ক্ষয় সাধারণত কি হয়? বায়ুর দ্বারা ওই মরু অঞ্চলের তাহলে পলি বালি উড়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চিত হয়, তাহলে তাকে বলা হয় বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়। যেমন লোয়েস, এক জায়গা থেকে আরেক জায়গায় বালু উড়ে গিয়ে সঞ্চিত হলে সেই মৃত্তিকাকে বলা হয় লোয়েস মৃত্তিকা, সেই সমভূমিকে বলা হয় লোয়েস সমভূমি। ক্লাস 10-এর 9-10-এর বইতে আছে, এগুলো পড়লে আরো ভালো হবে। যাই হোক, আর সমুদ্র তীরবর্তী ক্ষয় এগুলো আর বলতে হবে না, আর মনুষ্য সৃষ্ট কারণ পড়ে নেবে। এবারে ভারতের যে এই মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চলগুলো, এগুলো পড়ে রাখবে। আর মৃত্তিকা সংরক্ষণের উপায় এগুলো আর নিশ্চয়ই বলতে হবে না, বন সৃজন করতে হবে, পাহাড়ি এলাকায় স্থানান্তর কৃষিতে আড়াআড়ি ভাবে চাষ করতে হবে, সমতল করে চাষ, এগুলো আর বোঝানোর কিছু নেই। আর এবারে দেখো, এই যে প্রচুর অতিরিক্ত তথ্য বলে প্রচুর শর্ট প্রশ্ন দেওয়া আছে, এইগুলো পড়বে। এই যে হ্যাঁ, একটা জিনিস মনে নেই, এই যে মরুভূমির বালুকাময় যে মাটি, মরুভূমির বালুকাময় অতিরিক্ত তথ্যতে দেওয়া আছে। দেখো এই যে অতিরিক্ত তথ্য, বুঝলে, তারপরের পেজে এইখানে দেখো এই যে শিরোজেম, মরুভূমির অতিরিক্ত বালুকাময় মাটিকে বলা হয় শিরোজেম, খুব গুরুত্বপূর্ণ। ওই মরুভূমি মৃত্তিকার আর এক নাম হচ্ছে শিরোজেম। কাবেরী বদ্বীপ সবগুলোই পড়বে, আমি যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। কাবেরী বদ্বীপ মানে কাবেরী নদীর এটাকে আগের দিন আমি বলেছিলাম নদী পড়ানোর সময়, ওটাকে ভারতে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়, মনে আছে? আচ্ছা, গাছবিহীন ঢালু জমিতে র্যাভাইন ক্ষয় হয়, এগুলো সব ভালো করে পড়বে। তুলা পাঞ্জাবের নগদ ফসল। আচ্ছা, ক্ষয় ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের বেশি, বীরভূমে, এগুলো একটু বেশি ভালো করে পড়বে। এরপর ভারতের বনভূমিটা একটু বা স্বাভাবিক উদ্ভিদটা বলি, বলার পর অন্য এতে চলে যাব লেখাতে, তাড়াতাড়ি একটু বলে দিই, এগুলো আর বোঝানোর বিশেষ কিছু নেই। তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তাহলে স্বাভাবিক উদ্ভিদ আমরা কাকে বলি বলতো? স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে যেগুলো মানুষের চর্চা ছাড়া প্রকৃতির, হ্যাঁ প্রকৃতির তাহলে বিভিন্ন সাহায্যে প্রকৃতির বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা এগুলোকে কেন্দ্র করে প্রকৃতির উপর নির্ভর করে গড়ে ওঠে স্বাভাবিকভাবে, সেগুলোকে আমরা স্বাভাবিক উদ্ভিদ বলি, এবং সেগুলো সাধারণত আমাদের কাছে বনভূমি নামে বেশিরভাগ পরিচিত। এবারে ভারতের তাহলে কত লক্ষ বর্গ কিমি বনভূমি বলতো? প্রায় 7,08,000 বর্গ কিমি প্রায়, ঠিক আছে। এবারে নোটে দেওয়া আছে 7,08,273 বর্গ কিমি, একদম যেটা সঠিক তথ্য দেওয়া আছে যেটা সেটাই, প্রায়টা তোমরা জেনে রাখবে। এটা যদি পুরোটা না মনে থাকে যে 7,08,000 এইটুকু মাথায় রাখবে, বাকিটা পুরো মাথায় না থাকলেও চলবে, বোঝা গেছে? বা 7 লক্ষ প্রায় মনে রাখলেও হবে। এবারে এই ভারতের ভৌগোলিক আয়তনের 21, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, 21.54% হচ্ছে বনভূমি আছে, যেখানে আমাদের মানে এর সমীক্ষা অনুযায়ী থাকার কথা কতটা না, প্রায় 33% থাকার কথা, কিন্তু বোঝা গেছে, কিন্তু আছে কত? 21.54, মানে আমাদের ভারতে বনভূমির পরিমাণ তাহলে কম, তুলনামূলক হিসেবে অনেকটা কম, এটা রাখবে। এবং এটা চেঞ্জ হয়, প্রায় বছরে এটা চেঞ্জ হয়, ঠিক আছে। এটা পরীক্ষার আগে তবু একবার নেট করে দেখে নেবে, যে আমরা হয়তো বলে দেবো পরীক্ষার আগে মনে থাকলে, বা তোমরা নেট সার্চ করে কিছু কিছু তথ্য চেঞ্জ হয়। ভারতে বনভূমির পরিমাণ বর্তমানে কত শতাংশ? তাহলে 21.54। তাহলে সবচেয়ে বেশি বনভূমিযুক্ত রাজ্য কোনটা? আমাদের মধ্যপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি বনভূমি আছে। আর সবচেয়ে বেশি বনভূমিযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ, ঠিক আছে। সবচেয়ে